আজকে যেটা জানবো, বুঝবো, শিখবো সেটা হচ্ছে কোষের বিভাজন। ঠিক আছে, মানে সিম্পলি কথায় কোষের ভাঙন। কোষকে ভাঙবো আমরা নয়, কোষ নিজে নিজেই ভাঙে, এটা কোষের ধর্ম। তো কোষের ভাঙন কিরকম ভাবে ঘটে সেটা আজকে বুঝবো। ঠিক আছে, তো আমরা পিওর বাংলায় বলছি বিভাজন। দেখো, এটা তো আর ইট নয় যে হাতুড়ি দিয়ে মারলাম ভেঙে গেল ইট, এমন নয়। এটা হচ্ছে কোষ। কোষের কোষের যে ভাঙন ঘটবে বা বিভাজন ঘটবে একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে হবে। সেই নিয়মগুলো কি কি আজকে বিস্তারিত জানবো। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে কোষ। কোষ কি জিনিস জানো তোমরা? একটু ছোট্ট করে বলে দিই। কোষ দিয়েই আমাদের শরীরটা তৈরি, তাই তো? মানে একটা বাড়ি যেমন সম্পূর্ণ ইট দিয়ে তৈরি থাকে, মানে বেসিক যে ইউনিটটা ইট, আরো অনেক কিছু আছে, কিন্তু বেসিক কোনটা দরকার বলো? ইট। তো ইটটাই হচ্ছে মনে করো ওই বাড়িটার একটা কোষ। তো এরকম আমাদের শরীরটা তৈরি হয়েছে কি দিয়ে? রক্ত মাংস দিয়ে। তো রক্ত মাংসটাই তৈরি হয়েছে কোষ দিয়ে। বোঝা গেল? তাহলে কোষ দেখতে কেমন হয়? এক একটা কোষ খালি চোখে দেখা যায় না। সে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোষ মিলিত হয়ে দেখতে পাচ্ছি একত্রিত ভাবে, কিন্তু একটা সিঙ্গেল কোষ খালি চোখে দেখা যাবে না। তার জন্য কি লাগবে? একটা অনুবীক্ষণ যন্ত্র লাগবে। ঠিক আছে, তো আমি একটা কোষকে জুম ইন করে যদি দেখি কেমন দেখাবে? তো স্যার কোষ একটা হচ্ছে উদ্ভিদদের, একটা হচ্ছে প্রাণীদের। যদি উদ্ভিদের কথা বলি, ওদের কোষের যে আকারটা কখনো কখনো চতুর্ভুজ হয়, কখনো পঞ্চভুজ হয়, কখনো ষড়ভুজ হয়। কিন্তু যদি প্রাণীদের বলি, গোলাকার। তো আমরা মানুষ, আমরা যত প্রাণী আছে, গরু বলো, ছাগল বলো, বাঘ বলো, সবারই কিন্তু এরা প্রাণী। তো এদের যে কোষের যে ফিগারটা, সেটা হচ্ছে কেমন? গোলাকার। খুব ভালো করে বুঝবে, এইরকম গোলাকার। এটা একটা তাহলে কোষ। জুম ইন করে দেখছি তাই এরকম বড় দেখাচ্ছে। এই যে কোষটা আছে, তো কোষের ভেতরে কি কি থাকে? তো যেটা মেন যেটা অংশ তোমরা জানো, এই জায়গাটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভেতরে এখানে রাখা আছে একটা কি? নিউক্লিয়াস, যাকে কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেন অফ সেল বলা হয়। সেল মানে কোষ, ব্রেন মানে মস্তিষ্ক। তো একটা সেলের ব্রেন হচ্ছে মস্তিষ্ক, নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটা আছে, তোমরা জানো যে আমরা প্রাণীরা হচ্ছে, মানে আমরা মানুষরা কি উন্নত না অবনত প্রাণী? উন্নত প্রাণী। উন্নত প্রাণী মানে যে সমস্ত প্রাণীদেরকে তোমরা চোখে দেখতে পাচ্ছ। তো এটার নাম তাহলে কি বললাম? কোষ। কোষ একে ইংলিশে বলি আমরা সেল। দেখো, তাহলে কোষ বা কি বললাম? সেল বললাম। বুঝলো? তাহলে এটার নাম কি? কোষ। কোষকে ইংলিশে বলি সেল। এই কোষের যে মানে নিউক্লিয়াস ছাড়া যে পুরোটা জায়গা ছিল, ফাঁকা জায়গাটা গোলের মধ্যে, তার নাম ছিল প্রোটোপ্লাজম। কি বলো? প্রোটোপ্লাজম। অ্যাকচুয়ালি এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি। জীবনের ভিত্তি কাকে বলে? প্রোটোপ্লাজমকে। আর সেই প্রোটোপ্লাজমের মধ্যে রাখা আছে একটা গাঢ় ঘন অংশ, তার নাম নিউক্লিয়াস। তো এটার নাম কি? নিউক্লিয়াস। ওকে। আর এই নিউক্লিয়াসের অপর নাম কি বললাম? সেলের ব্রেন বা কোষের মস্তিষ্ক। আর তোমরা জানো যে এই নিউক্লিয়াসের ভেতরে আবার কি আছে? এরকম সুতোর মতো অংশ আছে এমনি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, তাই তো? ওর নাম কি? ওরা বলো নিউক্লিয় জালিকা। আর এই নিউক্লিয় জালিকার মধ্যেই আছে ডিএনএ। সেই ডিএনএ, তার ভিতরে আছে জিন। এই ডিএনএ জিন সবগুলো যখন মানে ক্রোমাটিন জালিকা যখন একসঙ্গে খুব ঘনভাবে পেঁচিয়ে থাকে, একটা নির্দিষ্ট আকার ধারণ করে, তখন তার নাম ক্রোমোজোম। জেনেছি এগুলো সব? তো এবার আর এই নিউক্লিয়াসটা ছাড়াও যে বাকি জায়গাটা এখন পড়ে আছে, সেই জায়গাটার নাম সাইটোপ্লাজম। তাহলে এটা জায়গার নাম কি এখন বলো? সাইটোপ্লাজম।
তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে স্যার সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম তো একই মনে হলো। না, নিউক্লিয়াসটা ছাড়া, ঠিক আছে, যখন নিউক্লিয়াসটা ছাড়া মানে যত রকম জায়গাটা পড়ে আছে এখন বাকি, তার নাম সাইটোপ্লাজম। কিন্তু নিউক্লিয়াসটাকে ধরে সম্পূর্ণ জায়গাটার নাম প্রোটোপ্লাজম। এর মানে প্রোটোপ্লাজমের কিছুটা অংশের নাম সাইটোপ্লাজম। তাহলে কার জায়গাটা বেশি, প্রোটোপ্লাজম না সাইটোপ্লাজম? প্রোটোপ্লাজম। কারণ নিউক্লিয়াস যে জায়গাটাতে আছে সেই জায়গাটা ধরে নিয়ে জায়গাটার নাম প্রোটোপ্লাজম, আর নিউক্লিয়াসটা যে জায়গাতে আছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি যে ফাঁকা জায়গাটা আছে তার নাম সাইটোপ্লাজম। প্লাজম কথার মানে হচ্ছে এক ধরনের ধাত্র তরল পদার্থ যেটা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে, এবার তাহলে স্যার এগুলো তো আমরা কোষ সম্পর্কে জানছি। হ্যাঁ, এটা জানতে হবে, কারণ কোষের ভাঙন পর্ব মানে কোষটাকে ভাঙবো দুই ভাগে, আমরা নয়, নিজে নিজে ভাঙবে। আর কোষের পরিচয় জানলাম না তো কিছু বুঝতে পারবো কি? বুঝতে পারবো না। ঠিক আছে, বলছে এই যে মানে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও আরো কিছু অংশ আছে, তাদের নাম হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু মানে কি? যেমনি হাত একটা আমার অঙ্গ, পা হচ্ছে আমার অঙ্গ, এরকম অঙ্গের যদি ছোট হয় তার নাম অঙ্গাণু। বুঝছো ব্যাপারটা না বুঝছো না? অঙ্গ মানে বড় জিনিস, অঙ্গাণু ছোট জিনিস। বুঝলে? তাহলে তোমরা আমাকে বলো, এই যে পুরো কোষটা আছে, এই কোষের ভেতরে এই রকম আরো কিছু অংশ থাকে, তার নাম কি? অঙ্গাণু। ঠিক আছে, তো এটা অঙ্গাণুর নাম, যেমন কি বলো? মাইটোকন্ড্রিয়া। কি বলো? মাইটোকন্ড্রিয়া। লিখি এখানে, এটার নাম মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটার নাম মাইটোকন্ড্রিয়া। ওকে, এইরকম এখানে একটা অংশ আছে, তার নাম হচ্ছে, আচ্ছা আকারটা মোটামুটি ধরে নাও প্রায় ওই টাইপেরই, ঠিক আছে, এটার নাম মনে করো সেন্ট্রোজোম। কে বলো? সেন্ট্রোজোম। এখানে একটা অংশ থাকে, তার নাম হচ্ছে রাইবোজোম। আমি আবারও বলছি, এই যে গঠনগুলো আছে এই গঠনটি বইয়ের সঙ্গে পুরোপুরি মিলতে নাও পারে, আমি একটা মোটামুটি আঁকার চেষ্টা করছি জাস্ট বোঝানোর জন্য, প্রতীক হিসেবে। ঠিক আছে, এটাই যে একদম ফিগার রাইবোজোমের সেটা আমি বলছি না, তোমরা একটু বইয়ে দেখে নিও। ঠিক আছে, তো এবারে তাহলে এতগুলো অংশ কোথায় আছে? সব কোষের প্রোটোপ্লাজমে। তাহলে স্যার এতগুলো আছে কেন? এদের কাজ আছে ভাঙনের সময়। খুব মন দিয়ে বোঝো। তাহলে এই কোষটাকে ভাঙতে যতগুলো আমি অঙ্গাণুর নাম লিখেছি এরা সবাই সাহায্য করছে। তাহলে বলো, কোষের ভাঙনে সাহায্য করছে কে? এক নাম্বার কি নাম? নিউক্লিয়াস। দুই নাম্বার কার নাম আছে? মাইটোকন্ড্রিয়া। তিন নাম্বার কে? সেন্ট্রোজোম। চার নাম্বার রাইবোজোম। এই চারটা জিনিসকে একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে চারটা জিনিস এই কোষটাকে ভাঙতে সাহায্য করবে। তিনটে এঁকেছি নীল রঙের, আর একটা এঁকেছি ওটাও নীল রঙেরই আছে কিন্তু ভেতরে আছে। তাহলে চারটা এঁকেছি নীল রঙের, যারা কোষের বিভাজনে সাহায্য করছে। এতটা ক্লিয়ার না? ক্লিয়ার না? ছবিটা আঁকলে হবে না আঁকলে হবে? ছবি আঁকবে তোমরা কি? আঁকার দরকার নাই, ঠিক আছে, আমি জাস্ট খালি বুঝে নাও, আর যদি আঁকার খুব ইচ্ছা থাকে বাড়ি গিয়ে এঁকে নিও। আচ্ছা, ঠিক আছে, তো এবার আগে আমরা দেখে নেব তাহলে যে কোষের ভাঙন কাকে বলা হয় বা কাকে বলে। সিম্পলি তাহলে তোমরা কি বলবে? যে প্রক্রিয়ায় একটি কোষ ভেঙে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এখানে মাথায় আসতে পারে অপত্য কি জিনিস? অপত্য কথার মানে হচ্ছে সন্তান সন্ততি, আর জনিত্রী মানে হচ্ছে পিতা মাতা। মানে বিজ্ঞানের ভাষায় আমরা সন্তান সন্ততি না বলে কি বলবো? অপত্য বলবো। আর বাবা মাকে কি বলবো? জনিত্রী। তার কি বলবো? যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ ভেঙে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, দুটো হতে পারে বা তার বেশি হতে পারে, দুটি বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কোষ বিভাজন। বোঝা গেছে? বইয়ে আরো ভালো করে লেখা আছে, সেটা পড়লে আরো বেটার। ঠিক আছে,
এবার আমরা দেখে নেব যে কোষের যে ভাঙনটা হবে, আমরা পদ্ধতি পড়ে আসছি যে কিরকম কিরকম ভাবে কোষের ভাঙন হয় সেটা পড়ে আসছি। আগে জেনে নেব যে কোষের ভাঙন হলে আমাদের কি লাভ লস আছে। এর মানে হচ্ছে তাৎপর্য কি আছে। তাৎপর্য কথার মানে হচ্ছে যে এটা হলে কি হবে, এর ফলে কি হয়, ভালো না খারাপ, বা জীবকুলের কি হতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে, ভালো না খারাপ হতে পারে? অবশ্যই ভালো হবে। তো ওটাকে আমরা বলি তাৎপর্য। তাহলে কোষ বিভাজনের যদি তাৎপর্যকে আমি আলোচনা করি, তাহলে তোমরা সিম্পলি বলবে যে স্যার অনেকগুলোই তাৎপর্য আছে। কি তাৎপর্য স্যার? যদি প্রথম বলি আমি, স্যার কোষের ভাঙন না ঘটলে একটা শরীরের, একটা উদ্ভিদের বা প্রাণীদের বৃদ্ধি হতো কি? হতো না। তাহলে প্রথমত হবে কি, প্রাণী বা উদ্ভিদের বৃদ্ধি। বলা যাবে কি যাবে না? প্রাণী বা উদ্ভিদের বৃদ্ধি। তাহলে আমরা এটুকু সহজে বলতে পারি যে প্রাণীদের এবং উদ্ভিদের ক্ষেত্রে কোষের ভাঙনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। যদি কোষের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেই উদ্ভিদটা বা প্রাণীটা দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটবে। ঠিক? বলো নাম্বার 2 কি বলতে পারি? বৃদ্ধি তো হচ্ছে, আর কি হতে পারে? ধরে নাও কোনো একটা জায়গা কেটে গেছে, মনে করো এই জায়গাটা কেটে মাংসটা মাটিতে পড়ে গেছে, জায়গাটা এখানে খালি হয়ে গেছে না? জায়গাটা খালি হয়ে গেছে, এই জায়গাটা কি এমনি খালি থেকে যাবে না পূর্ণ হয়ে যাবে আবার? কে পূর্ণ করবে? কোষগুলো, পাশে আশেপাশের কোষগুলো। তাহলে আশেপাশের কোষগুলো কি করবে? ভাঙনের মাধ্যমে সংখ্যা বাড়াবে। আর কোষের যখন সংখ্যা বেড়ে গেল, সেই অতিরিক্ত কোষগুলো এই জায়গাটা এসে কি করবে? ফিল আপ করে দেবে। তাহলে প্রথমত হচ্ছে ক্ষয় পূরণে সাহায্য করছে কে? কোষ বিভাজন। তাহলে নাম্বার 2 পেয়ে গেলাম, ক্ষয় পূরণ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্ষয় পূরণ বা ক্ষত স্থান পূরণ। ক্ষয় মানে হচ্ছে কোথাও জায়গাটা খালি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, সেটা ফিল করবে কে? কোষ ভাঙনের ফলে হবে, নাহলে হতো কি? হতো না। দুটো পয়েন্ট ক্লিয়ার। নাম্বার 3, কোষের ভাঙছে, কোষগুলো ভাঙছে, কোষের সংখ্যা বাড়ছে, বৃদ্ধি হলো, ক্ষয়টা পূরণ হলো। আর কি লাভ হতে পারে? আর কি হতে পারে এর ফলে লাভ? নাম্বার 3 বলতে পারে জীবের সংখ্যা বৃদ্ধি। জীবের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না? একটা বাড়িতে দুজন আছে পরিবার, পিতা আর মাতা আছে, কোত্থেকে আসলো সন্তান? কোষের ভাঙন ঘটছে বলে। যদি কোষের ভাঙন না ঘটতো, সংখ্যা কি বাড়তো? বাড়তো না। যেহেতু সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, সে প্রাণী হোক, মানুষজন হোক, বা উদ্ভিদ হোক, বা গরু ছাগল হোক, তাহলে এটা কেন হচ্ছে? কোষ ভাঙছে বলে, কোষের কি ঘটছে? বিভাজন ঘটছে বলে। এই প্রক্রিয়াটার নাম বলছি আমরা প্রজনন। তাহলে কি বলতে পারি নাম্বার, এটা কি লিখলাম? হ্যাঁ, এটাই বলতে পারি, এটাই অপর নাম কি বলো? প্রজনন। তাহলে প্রজননের সাহায্য করছে কে? কোষের বিভাজন। তাহলে এই 3টে পয়েন্ট লিখলে পরেই 3 নাম্বার শিওর। লিখতে পারবে না? মুখস্থ করতে হবে? জাস্ট বুঝলেই তো হয়ে গেল। যদি কেউ একবারও না পড়ে যায় বাড়িতে, তবুও লিখতে পারবে। কোষ বিভাজনের তাৎপর্য আরামসে লিখতে পারবে। কোষ বিভাজন মানে কি? কোষের ভাঙন ঘটবে। 3টা পয়েন্ট আরামসে মাথায় আসবে না? বৃদ্ধি, ক্ষয়পূরণ আর প্রজনন। হয়ে গেল ক্লিয়ার? আমি তো বলেই দিলাম, প্রজনন মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, তার নাম প্রজনন, বা সংক্ষেপে জনন। এটা প্রোটা কেটে দাও, জনন। ক্লিয়ার না? ক্লিয়ার না? লিখবে, লেখার দরকার নাই, বইয়ে সুন্দর করে লেখা আছে, জাস্ট একটু দাগিয়ে নাও শুধুমাত্র হলে। ওকে, ফাইন। আচ্ছা, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? ওকে, ফাইন। এটা তো মিটাচ্ছি তাহলে। তাহলে স্যার এতটুকু বুঝে গেলাম কোষ ভাঙন কি জিনিস, এর ফলে কি হয়? অবশ্যই লাভ হয়, লস আর হয় না। লস হয়? লাভই হয়। লস তখন হবে যদি সংখ্যা বৃদ্ধিটা হয় অনিয়ন্ত্রিত হারে। এর মানে কিসের? অনিয়ন্ত্রিত মানে হচ্ছে কন্ট্রোলে নেই। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ তো। যদি কোষের ভাঙনটা বা কোষের সংখ্যা বৃদ্ধিটা যদি স্যার আনকন্ট্রোল হয়ে যায়, মানে বাড়ার কথা সংখ্যা স্যার 2টো, সেখানে বাড়ছে 100টা, এটা হচ্ছে আনকন্ট্রোলড, মানে নিয়ন্ত্রণের বাইরে, তখন সেটার নাম হয়ে যাবে ক্যান্সার। বলেছিলাম, মানে টিউমার থেকে ক্যান্সার হচ্ছে কেন? ওখানে কোষগুলো বেড়ে যাচ্ছে।
দেখবে যাদের টিউমার হয়ে যায় বা ক্যান্সার হয়ে যায়, যেই জায়গাতে হবে সেইখানটা দেখবে মানে দিন দিন ফুলতে থাকে জায়গাটা। কেন ফুলতে থাকে? ওখানে কোষগুলো অতিরিক্ত হারে বাড়ছে। যদি কোষগুলো অতিরিক্ত হারে বাড়ে, এর কেন বাড়ছে কোষগুলো? কোষের ভাঙনের ফলে। কেন কোষগুলো ওখানে ভাঙছে, ডবল হচ্ছে, 4 গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে, সংখ্যাটা বেড়েই যাচ্ছে। যখন ওই সংখ্যা বৃদ্ধিটা অনিয়ন্ত্রিত হারে হবে, তখন তার নাম হয়ে যাবে টিউমার, আর সেখান থেকে হয়ে যাবে ক্যান্সার। তাই এটাও কিন্তু এরই ফলাফল, কিন্তু ওটা খারাপ ফলাফল। কেন? ওটা অনিয়ন্ত্রিত হারে। আর যেগুলো বললাম, বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন, এটা কি? নিয়ন্ত্রিত হারে। এখানে যতজন আছি আমরা সকলেই কিন্তু নিয়ন্ত্রিত হারে কোষের সংখ্যাগুলো বাড়ছে অনবরত। ঠিক আছে? মানে কন্ট্রোল ভাবে। ফাইন। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে কোষের ভাঙন যে ঘটছে মোট কিরকম, কতগুলো পদ্ধতিতে এবং কিভাবে ভাঙছে। ঠিক আছে? তো এবার ভালো করে বুঝবে। কোষের ভাঙন ঘটছে মোট 3টে প্রক্রিয়ার মাধ্যমে। সেই 3টে প্রক্রিয়ার নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে। খুব বেশি কঠিন নয়, খুবই ইজি। তো কি কি 3টে প্রক্রিয়া? কোষের যে ভাঙন ঘটছে বা বিভাজন হচ্ছে, তবে ভাঙন বলছি, কখনো কখনো বিভাজন বলছি, একই কথা কিন্তু। হ্যাঁ, যে কোষের যে ভাঙন ঘটছে মোট হচ্ছে 3টে প্রক্রিয়া। কটা বললাম বলো? 3টে প্রক্রিয়া। নাম্বার 1 কি? নাম্বার যদি 1 বলি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। এটা আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করব, আগে বুঝো। অ্যামাইটোসিস। একটা হচ্ছে নাম্বার 2 মাইটোসিস। আর নাম্বার 3 হচ্ছে মিওসিস। এই মিওসিসকে অনেকে আবার মায়োসিস বলে, তাতে নিয়ে কোনো চিন্তা নেই। মিওসিস মায়োসিস দুটো একই কথা। তো শোনো মন দিয়ে, দেখো লেখা আছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এসব পড়া বলে মনে করার আগে বোঝো জিনিসটা কি, তারপরে মনে করবে এগুলো পড়াশোনা মুখস্থ করবো বা কিছু। আগে বোঝো, দেখো ভালো করে। এই যে অ্যামাইটোসিস আর মাইটোসিস কথার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধু একটা অ্যাড হয়ে গেছে। কি হয়েছে? দেখো কি একটা হচ্ছে, বলো তাহলে এই কথাটাকে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি শুধু, দেখো, মাইটোসিস। ম্যাচ করছে এটুকুটা না? এর মানে এই দুটো প্রক্রিয়া সেম থাকবে, শুধুমাত্র এখানে কথার মানে হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, কিছু জিনিস অ্যাবসেন্ট থাকবে, মানে অনুপস্থিত থাকবে। তাই এটার নাম অ্যামাইটোসিস, এটার নাম মাইটোসিস। আর এটা হচ্ছে মিওসিস, এটা পুরোপুরি আলাদা। দেখো নামেও আলাদা, কাজেও আলাদা হবে, দেখালেই বুঝতে পারবে। ওকে ফাইন। তাহলে এবার প্রথমে আমরা বুঝে নেব অ্যামাইটোসিস। ঠিক আছে? কিরকম ব্যাপারটা, চলো আমরা এটাকে প্রথমে ব্যাখ্যা করি। আগে বলে দিই স্যার, কোনটা কোথায় ঘটে। এই যে লেখা আছে অ্যামাইটোসিস, দেখো লেখা আছে ফর হচ্ছে অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত, মানে মেন মেন জিনিসগুলো হয়ই না। নামই তো হচ্ছে মানে কি? অনুপস্থিত, মানে অ্যাবসেন্ট। কি কি অ্যাবসেন্ট? যেগুলো আসল জিনিস দরকার, সব অনুপস্থিত। সব যদি অনুপস্থিত হয়, তাহলে এটা নিশ্চয়ই নিম্ন শ্রেণীর জীব হবে। তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব। স্যার, এই যে কথা লিখলেন নিম্ন শ্রেণীর জীব মানে কি? যে সমস্ত জীবকে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। স্যার, সবই তো দেখতে পাই কম বেশি। গরু, ছাগল, ভেড়া, বাঘ, মানুষ, ভাল্লুক, কত কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরা সবাই উন্নত। তাহলে স্যার কারা অনুন্নত? ভাইরাস চোখে দেখা যাচ্ছে? করোনা ভাইরাস চোখে দেখা যাচ্ছে? ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে যে ভাইরাস বলছি, ব্যাকটেরিয়া বলছি, ছত্রাক বলছি, শৈবাল, মশ, ফার্ন, এরা সবাই কি তাহলে নিম্ন শ্রেণীর জীব। এদেরকে খালি চোখে দেখা যায় না। কোথায় দেখা যায়? ওই বিজ্ঞান বইয়ের পাতায়। না, মানে এটা হচ্ছে ওই শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। তোমরা যেহেতু অণুবীক্ষণ যন্ত্র দেখোনি, তাই তোমরা জানো না। ঠিক আছে? স্কুলে কিন্তু আছে অণুবীক্ষণ যন্ত্র, একবার তোমরা সবাই দেখে নিও। তো ঠিক আছে, তো সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখা যাচ্ছে নিম্ন শ্রেণীর জীবগুলো। আর সেই নিম্ন শ্রেণীর জীবদের মধ্যেই দেখা যায় অ্যামাইটোসিস প্রক্রিয়া। কিরকম সেটা পড়ে আসছি, আগে বুঝে নাও। ঠিক আছে?
তাহলে স্যার নিম্ন শ্রেণীর জীব কারা বললাম? তোমরা পাশে কি বলে বলো? ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা, ইস্ট, কত কি আছে সবাই। আর এক কোষই না, এটা একটাই মাত্র কোষ দিয়ে একটাই জীব। আমাদের এত বড় শরীর, কোটি কোটি আছে কোষ, সেই কোটি কোটি কোষ মিলে একটা জীব। আর ওরা এমন জীব, একটা কোষ একটাই জীব। কথা বুঝছো কি? কত ক্ষুদ্র হতে পারে, চোখে দেখা যাবে? কোষ চোখেই দেখা যায় না, আর ওই একটাই কোষ দিতে কেমনি চোখে দেখবো ওকে? তার জন্য কি লাগবে? অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে? তাহলে নিম্ন শ্রেণীর জীবগুলো ক্লিয়ার হয়ে গেল না? তো এখানে কি থাকে বলো? অ্যামাইটোসিস প্রক্রিয়া। এটা কোন প্রক্রিয়া? জাস্ট কোষের ভাঙনের একটা জাস্ট প্রক্রিয়ার নাম। ঠিক আছে? নাম্বার 2 কি? মাইটোসিস। এত লেখা নাই এখানে, মানে সবকিছু মানে কি প্রেজেন্ট আছে। তাহলে কি উন্নত শ্রেণীর জীব কারা? এই যে আমরা, মানুষ, গরু, ছাগল, ভেড়া, তাই তো? তাহলে এখানে সব কি বলো? উন্নত জীব। ঠিক আছে? শোনো, উন্নত জীব মানে যে নীলকালি এরকম ব্যাপার নাই, এরকম জাস্ট নাম দিলাম। ঠিক আছে? হ্যাঁ। তাহলে মাইটোস কোথায় বললো? উন্নত জীব। এবার স্যার কোথায় স্যার মিয়োসিস? দেখো মন দিয়ে শোনো, আমি কিন্তু বলেছিলাম যে কোষের ভাঙনের ফলে তিনটে জিনিস হয়। এক কি বলেছিলাম? বৃদ্ধি। 2 বলেছিলাম ক্ষয়পূরণ। আর 3 বলেছিলাম প্রজনন। এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, মানে বৃদ্ধি আর ক্ষয়পূরণ, এই দুটোতে হেল্প করছে কে? মাইটোসিস। আর যেটা মিয়োসিস, এ হচ্ছে কি প্রজননে সাহায্য করছে। এটা তাহলে কি প্রজনন। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে মিয়োসিস শুধুমাত্র প্রজননে, আর এই যে মাইটোসিস কি বলো? সংখ্যা বৃদ্ধি আর কি ক্ষয়পূরণ। সুন্দর। এটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি ও ক্ষয় পূরণ। তাহলে আশা করি পরীক্ষায় আসলে সব পারবে করতে, যে নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে? মাইটোসিস। নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের ক্ষয়পূরণ ঘটে? মাইটোসিস। বা কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি পায়? না, মিয়োসিস। জীবের সংখ্যা বৃদ্ধি মানে কি? প্রজনন। আর কোষের সংখ্যা বৃদ্ধি মানে মাইটোসিস। দুটো এক নয়। এটা সংখ্যা বৃদ্ধি কার? কোষের। কথাটা এখানে লিখে দিই। এটা কার বলো? কোষের। আর এটা সংখ্যা বৃদ্ধি কার? জীবের। এটা হচ্ছে জীবের সংখ্যা বৃদ্ধি। কথা বুঝলে কি বুঝলে না? বুঝে গেলে? এতটুকু পারলে লিখে নাও, কেন এই জায়গাটা জিনিসটা বই অত ভালো করে লেখা নাও থাকতে পারে। এই জায়গাটা অত্যন্ত ভাইটাল, খুবই ভাইটাল। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় গ্যারান্টি আসবে। দেখো, এটা মিটাচ্ছি তাহলে। তো চলো এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামাইটোসিস। ঠিক আছে? এই দুটো আমরা পরে আসছি। চলো তিনটে আলোচনা করব, তিনটে আমরা টার্গেট রাখছি। ঠিক আছে? এটি বারবার হিলছে কেন রে? ওকে, এটা মিটাচ্ছি তাহলে। হ্যাঁ, এবারে যেটা আমরা মানে বুঝবো সেটা হচ্ছে কি বলো? অ্যামাইটোসিস। 1 নাম্বারটা হচ্ছে অ্যামাইটোসিস। শোনো, বলছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে বললাম? যেগুলো স্যার অনুন্নত জীব বা নিম্ন শ্রেণীর জীব। কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এই সমস্ত মানে জীবগুলো। তো এদের ক্ষেত্রে যখন অ্যামাইটোসিস ঘটছে, কিরকম ভাবে? আমি প্রথমেই বললাম যে এই প্রক্রিয়াটা যেহেতু নিম্ন শ্রেণীর জীব, সেই জন্য এখানে বেশি কিছু ঘটে না, জাস্ট সিম্পলি ঘটে যাবে। মানে ম্যাক্সিমাম জিনিসগুলো সব অ্যাবসেন্ট থাকে, তাই এটার নাম এবার ভালো করে লক্ষ্য করো, দেখো যে একটা যদি এককোষী জীব হয়, তার তার গঠনটা কেমন হবে? কোষের মতো গঠনটা হবে। আমরা যেমন একটা জীব, দুটো হাত আছে, দুটো পা আছে, মস্তিষ্ক আছে, সেরকম কিন্তু একটা যদি আমি জীব বলি, যে জীবটা একটা কোষ দিয়েই তৈরি, তো তার কেমন হবে আকার? গোলাকার হবে। তো এইটা একটা মনে করো জীব মনে করো। এটা একটা তাহলে জীব। ধরে নাও অ্যামিবাই মনে করো, এটা একটা অ্যামিবা মনে করো। তো এটা একটা জীব তাহলে। তো এই এই যে এটা ওর জীব, তো এই জীবটার মধ্যে কি থাকবে? একটা
নিউক্লিয়াস থাকবে, কিন্তু নিম্ন শ্রেণীর জীব হওয়ায় এর যে নিউক্লিয়াসটা অতটাও উন্নত হবে না, মানে এর নিউক্লিয়াসটাও অনুন্নত টাইপের। এই জন্য এদের নাম বলা হয় আবার প্রোক্যারিওটিক জীব বা প্রোক্যারিওটিক কোষ, মানে নিম্ন শ্রেণীর জীবেরা। বুঝছো ব্যাপারটা? তাই এটা কার ছবি আঁকলাম বলো? অ্যামিবা। তাই এটা হচ্ছে অ্যামিবার একটা ছবি। তাহলে সেই অ্যামিবা এর আমরা দেখব কোষের ভাঙন কিভাবে ঘটে। কোষ বললে ভুল হবে, এর পুরো শরীরটাই ভাঙন ঘটবে। ঠিক আছে না? ঠিক আছে। তাহলে এবার বললো সেই কোষের যে নিউক্লিয়াসটা, জীবের যে নিউক্লিয়াসটা, ওর ভেতরে কে আছে? ক্রোমাটিন জালিকা। এই যে এটা কে বলো? ক্রোমাটিন জালিকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্রোমাটিন জালিকা ভেতরে আছে, সুতোর মতো পেঁচানো আছে। এবার এ যখন ভাঙতে রেডি হবে, তা যখন এ ভাঙতে রেডি হবে, তাহলে নিশ্চয়ই কি বলতো, এই যে কোষটা আছে সেই কোষের এই প্রান্ত দুটো ভেতর দিকে প্রবেশ করবে। মানে কি, সাইটোপ্লাজমের যে অংশটা ভেতর দিকে প্রবেশ করবে দুই সাইড থেকে। মানে এটা হচ্ছে মেরু অঞ্চল। মেরু মানে কি, মেরু বলি সরি, নিরক্ষীয় অঞ্চল। এটা মেরু অঞ্চল, এটা কি নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল, যেটা মিডিলে থাকে তাকে বলা হয় বিষুব রেখা। তাহলে সেই বিষুব অঞ্চলে কি করে বলো, সাইটোপ্লাজম বরাবর ভেতরে প্রবেশ করবে, আর এই দুটো অংশ উপর দিকে মানে প্রসারিত হবে। আর এই যে নিউক্লিয়াসটা সেও কিন্তু অর্ধেকখানি হওয়ার চেষ্টা করবে। কিভাবে দেখো, তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমে কি হবে, তাহলে এইরকম জায়গাটা এরকম ভাবে হবে নিশ্চয়ই। আর কি হবে, এই জায়গাটা এভাবে করে ভিতর চেষ্টা করে প্রবেশ করার। আমি ঠিক দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। এটা বুঝলি কি, মানে দুদিকটা কি হচ্ছে, ভেতর থেকে প্রবেশ করছে। আর এই যে আছে নিউক্লিয়াসটা, এরকম ভাবে মানে আকারটা ধারণ, থামো কি আছে এটা, আমি থামো, মানে ব্যাপারটা বুঝলি, এটা মানে ডাম্বেল আকৃতি হচ্ছে, ডাম্বেল আকৃতি হচ্ছে। আর এই যে সুতোর মতো অংশটা আছে এইখানে করে, কথা বুঝছো কি, মানে ওটাও যেন দুদিকে ছড়িয়ে যাচ্ছে, দুটো অংশ ভাগ হওয়ার চেষ্টা করছে। যদি আমি এরপরে আরেকটা ছবি এখানে আঁকার চেষ্টা করি, তাহলে তোমরা বলবে সেটা এমনটা হবে দেখতে নিশ্চয়ই। ব্যাপারটা বুঝছো কি, মানে এই মুহূর্তে এসে মনে হচ্ছে স্যার নিউক্লিয়াসটা প্রায় ভেঙে গেছে, আর সাইটোপ্লাজমটা বলছে প্রায় জোড়া লেগে যাবে কম বেশি, একটু খালি ওয়েট করো খালি। মানে বুঝছো ব্যাপারটা তো? আর এইখানে এসে কি হচ্ছে, লাস্ট পজিশনে এসে দেখো তো, তোমরা ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? এখানে ছিল কটা কোষ? একটা। এখানে মানে ভাঙতে শুরু করছে। তাহলে মনে রাখতে হবে এই রকম জায়গায় কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসঙ্গে ভাঙতে শুরু করেছে। মানে ভাঙতে বললে ভুল হবে, মানে শুরু হয়েছে কাজটা। আর এখানে এসে দেখো নিউক্লিয়াসটা প্রায় ভেঙে গেছে, আর এই দুটো সাইটোপ্লাজম প্রায় ভেঙে গেছে, এবং শেষ মুহূর্তে দেখছি দুটো আলাদা হয়ে গেছে নিউক্লিয়াস, দুটো আলাদা সাইটোপ্লাজম। এটা একটা আলাদা কোষ, এটা আলাদা একটা কোষ। তাহলে এইখানে কোন রকম কি তোমার গিয়ে ক্রোমোজোম বলো, ডিএনএ বলো, আরএনএ বলো, এসবের কি ভাঙন আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। জাস্ট কি হচ্ছে, সরাসরি অর্ধেক হলো, ভাগ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলি প্রত্যক্ষ প্রক্রিয়া বলি। কি বলি বলো? প্রত্যক্ষ প্রক্রিয়া। তো এটার নামই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। বুঝলি কি, সরি, অ্যামাইটোসিস প্রক্রিয়া। ব্যাপারটা বুঝলি কি বুঝলে না? জাস্ট বইটা একটু দেখে না। তাহলে নিম্ন শ্রেণীর জীবগুলোতে এই রকম উপায়ে কোষের ভাঙন ঘটে। তাহলে বলো তো, এই জীবটা কি ছিল? জনিত্রী কোষ। এটা জনিত্রী কোষ। আর এদের নাম কি? অপত্য কোষ। এটার নাম অপত্য কোষ। এটার নাম অপত্য কোষ। বলতো, এই যে গুণগুলো খুব মন দিয়ে বোঝো, এই গুণগুলো যে হচ্ছে, তাই এই গুণগুলো বা এই যে মানে ক্রোমাটিন জালিকা, সেখানে যে অংশগুলো পেলাম অপত্যের মধ্যে, এই জনিত্র একদম সেম পেয়েছি না, না অন্য পেয়েছি? সেম পেয়েছি। এর ফলে কি হয়, যে অপত্য কোষটা সৃষ্টি হয় একে দেখতে হুবহু এর মায়ের মতো, হুবহু
মায়ের মতো, একে দেখতে হুবহু এর মায়ের মতো। তাহলে দুটো আমি যদি অ্যামিবা নিই বা একটা অ্যামিবা নিলাম, সেই অ্যামিবা থেকে ভেঙে দুটো অ্যামিবা উৎপন্ন হলো। তা যে দুটো পেলাম অ্যামিবা তাকে দেখতে আর আগের যে মাতৃকোষটা দেখতে হুবহু সেম, সেম গুণগুলো এর মধ্যে আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো মোটামুটি দাগিয়ে নাও তাহলে বইটা একটু দাগিয়ে নিয়েছো। চলো তাহলে, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যামাইটোসিস। আচ্ছা, যদি বলা হয় পরীক্ষায় যে অ্যামাইটোসিস প্রক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তো যখন বলবে বৈশিষ্ট্য বলবে তাৎপর্য বলবে, মিনিমাম তোমাকে 3টে পয়েন্ট লিখতে হবে। মিনিমাম 3টে পয়েন্ট লিখতে হবে। কি কি পয়েন্ট? নাম্বার 1 যদি বলি তাহলে কি বলবে, স্যার অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সব থেকে যেগুলো নিম্ন শ্রেণীর জীব সেখানে ঘটে, একটা পেয়ে গেলাম। নাম্বার 2 কি বলতে পারবো, যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভাঙন একই সাথে ঘটে, পেয়ে গেলাম 2 নাম্বার। নাম্বার 3 কি বলবো, যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে সমস্ত অপত্য কোষগুলো সৃষ্টি হয় তাদের গুণগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন। চারটা পেয়ে গেলাম না? তাহলে এইগুলো বৈশিষ্ট্য যদি বলতে পারো ফুল মার্কস পেয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না হয়ে গেলো তাহলে। চলো এবার আমরা তাহলে, আচ্ছা এটা কি লিখে দেবো কি এখানে, না দরকার নেই? দরকার নাই। এবার চলে আসো মাইটোসিস। শোনো মন দিয়ে, কথা বলো না, হ্যাঁ বোঝো ভালো করে। এবার কি জানো বলো, মাইটোসিস। শোনো, কথা বলো না। মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? তো এই যে এটা একটা প্রক্রিয়া, তোমাদের আগেই বলেছি যে এই প্রক্রিয়া ঘটে উন্নত জীবদের দেহে। তো এর ফলে কি হয়, 3টে কাজ মেন বলেছিলাম। কি বলেছিলাম? 2টো কাজ মেন, বৃদ্ধি আর ক্ষয়পূরণ। মানে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায়, দেহেরও বৃদ্ধি ঘটায়, কারণ কোষের সংখ্যা বাড়ে বলেই তো দেহের বৃদ্ধি ঘটে। তো ঠিক আছে, এই এই মাইটোসিস প্রক্রিয়া যেহেতু মানুষের শরীরে ঘটে, এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ মানুষ কেমন জীব? উন্নত জীব, ঠিক আছে? তাহলে মানুষের শরীরে যেহেতু ঘটছে মাইটোসিস, এইটাকে নিয়ে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? তো খুব মন দিয়ে বোঝো। তাহলে প্রথমে এই স্থানটা পেয়ে গেলাম, যে মাইটোসিসের যে স্থান কোথায় পেলাম বলো, উন্নত জীবদেহ যেমন মানুষ। উন্নত মানি হচ্ছে যে সমস্ত প্রাণীদের আমরা চোখে দেখতে পাই তারাই কি বলো, উন্নত জীব। এখন দেখে নেব এটা ঘটছে কিরকম ভাবে। তো মাইটোসিসের যে প্রক্রিয়া, এর ভেতরে আবার 4টে ধাপ আছে, 4টে দশা আছে। বোঝো মন দিয়ে। এই যে বললাম মাইটোসিস যেহেতু মানুষের প্রক্রিয়া, মানুষ কত জটিল একটা জীব না? ভাবো কত জটিল একটা জীব। এই মানুষ জীবের মধ্যে যেহেতু মাইটোসিসটাও ঘটছে, এর ভিতরে 4টা আছে দশা। কি কি সেগুলো? সেগুলোর নাম আমি লিখছি এক এক করে। প্রথম যেটা নাম আছে সেটা হচ্ছে প্রোফেজ দশা। প্রোফেজ দশা। দেখো প্রো, একার দিলে ভালো হবে, ওকার। প্রো, প্রো কথা মানে হচ্ছে শুরু, স্টার্ট। কি বলি আমরা বলো, প্রো। তাহলে দেখো প্রোফেজ, ফেজ মানে কি, দশা। যদি আমি এটা ইংলিশে লিখি দেখতে এমন হবে, PROPHASE। ফেজ মানে দশা আর প্রো মানে প্রথমে। তাহলে 1 নাম্বার দশার নাম কি, প্রোফেজ দশা, ঠিক আছে? নাম্বার 2 তার নাম হচ্ছে মেটাফেজ দশা। বলো, মেটাফেজ দশা। মেটা কথার মানে কি স্যার? মেটা কথার মানে হচ্ছে মিডল। মেটা কথার মানে মিডল বা মাঝামাঝি। তাহলে দেখো মেটা আছে মানে মাঝামাঝি, আর ফেজ মানে দশা, ওই জন্য বলছে মেটাফেজ দশা, বা এই যে মেটাফেজ, META, মেটা ফেজ, PHASE। ফেজ মানে কিন্তু দশা, মেটা মানে মাঝামাঝি। তাহলে ওই যে 2 নম্বরে আছে। নাম্বার 3, নাম্বার যেটা 3 আছে তার নাম হচ্ছে অ্যানাফেজ। কি বলো, অ্যানাফেজ। দেখো অ্যানা, অ্যানা কথার মানে হচ্ছে শেষের দিকে, শেষ নয়। মনে পড়ছে? অ্যানাফেজ মানে শেষের দিকে কিন্তু শেষ নয়, এটা অ্যানাফেজ। হ্যাঁ, কিসে অ্যাবসেন্ট?
না না না, এটা এনা কথার মানে হচ্ছে শেষের দিকের দশা, তার নাম এনাফেজ দশা। আর নাম্বার যেটা লাস্ট এবং ফোর, তার নাম হচ্ছে কি বলো, টেলোফেজ দশা। টেলোফেজ দশা। তো টেলো কথার মানে কি, টেল কথার মানে হচ্ছে শেষ বা লেজ। তো যেহেতু টেলোফেজ দশা মানে শেষের দশার নাম কি, টেলোফেজ দশা। তাহলে এবার মন দিয়ে তোমরা বোঝো। আচ্ছা, আমি যখন পড়াচ্ছিলাম ক্রোমোজোম তখন বলেছিলাম একটা হচ্ছে কি বলছিলাম, মেটাসেন্ট্রিক। তো কোথায় থাকছিল সেন্ট্রোমিয়ার, মিডিলে। তারপর কি ছিল সাব মেটাসেন্ট্রিক, মানে মিডিলের কাছাকাছি, মানে ওটা ছিল তোমার এল আকৃতি। তারপর ছিল কি অ্যানাফেজ, শেষের দিকে কিন্তু শেষ নয়, তার নাম ছিল কি বলো, কি বলো, অ্যাক্রোমেয়ার, মনে আছে না, অ্যাক্রোক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর লাস্ট ছিল কি বলো, টেলোমিয়ার মানে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। কেন, টেল কথার অর্থ কি, শেষ বা লেজ। তো যেহেতু শেষের অংশ, তা ছিল টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ওটার আকার কেমন ছিল দেখতে, আই আকৃতি। যেটা মেটা ছিল ওটা ছিল ভি আকৃতি, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতি, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতি, আর টেলোসেন্ট্রিক আই আকৃতি। মনে পড়ছে এসব জিনিস আর কি। তো দেখো, এই যে আমাদের মাইটোসিস প্রক্রিয়া, এর মোট চারটে দশা একটু খেয়াল রাখতে হবে। এই চারটে দশা আমরা পরবর্তীতে খুব ডিটেলে আলোচনা করব। শুধু এখন চারটা ভাগ জেনে রাখো, একটা প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ আর টেলোফেজ। এই চারটা দশার নাম যে বললাম, চারটা দশার মাধ্যমে শুধুমাত্র কোষের নিউক্লিয়াসটা ভাঙে। এই চারটা দশার মাধ্যমে শুধুমাত্র কে ভাঙলো, কোষের ভেতরে কে আছে, নিউক্লিয়াসটা আছে, ঘন অংশটা, এ শুধু এই ভাঙছে। তোমাদের বলে দিই আমি, যে এই মাইটোসিস প্রক্রিয়ার সময়ে কোষের যে ভাঙন ঘটছে, এই ভাঙনে সাহায্য করছে চারটা জিনিস। প্রথমেই বলেছিলাম ক্লাসের শুরুতে, তারা কারা, যারা নীল রঙের আছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সেন্ট্রোজোম, একটা হচ্ছে রাইবোজোম, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখানে বলেই দিই যে এই চারটা অংশের চারটা কাজ আছে, সেই চারটা কাজই খুবই গুরুত্বপূর্ণ। সবার মেন যে আছে তার নাম নিউক্লিয়াস, ওর নামই তো ব্রেন অফ সেল। তাহলে ব্রেনের যে কাজ, নিউক্লিয়াসের যে কাজ, সেই কাজটা কি স্যার? ভাবো তোমরা একবার, এতগুলো চারটা অংশ থাকা সত্ত্বেও নিউক্লিয়াসের কতখানি গুরুত্ব। শুধু নিউক্লিয়াসটা ভাঙতে সময় নিচ্ছে চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলাফেজ। এই চারটা দশার মাধ্যমে শুধুমাত্র নিউক্লিয়াসটা ভাঙলো এতক্ষণ ধরে। এরা তো কোনো কাজই করেনি এখনো। ওদের কাজ কি স্যার? তাহলে দেখো নিউক্লিয়াসটা, এর কাজ কি হবে তাহলে? এই তো মেন কাজগুলো করবে। বলছে মায়ের যে কোষটা আছে, মানে মাতৃ যে কোষটা আছে, যে কোষটা ভাঙছে, সেই মাতৃকোষ থেকে সমস্ত গুণগুলো, আচার আচরণ ব্যবহার, তার যে যত রকম বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলো, সবগুলোকে অপত্য কোষে কে নিয়ে আসছে, নিউক্লিয়াস। কেন, নিউক্লিয়াসের ভেতরেই তো আছে নিউক্লিয় জালিকা। তার ভেতরে কে আছে, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন। এই সমস্ত জিনিসগুলো সবাই যেহেতু নিউক্লিয়াসের ভেতরে আছে, দেখতে পাচ্ছ সুতোর মতো অংশ আছে, তাই এই জিনিসটা হতেই চারটা দশা পার করতে হচ্ছে। তাহলে এর কাজ কি, সমস্ত রকম চারিত্রিক গুণাবলীগুলো মাতৃকোষ থেকে অপত্য কোষে কি করে, সঞ্চারিত করে। তাহলে প্রথম কাজ যেটা পেলাম সেটা কি বলো, বলো বলো, চারিত্রিক গুণাবলী। মাতৃকোষের মাতৃকোষের চারিত্রিক গুণাবলী অপত্য কোষে সঞ্চারিত করে। এতটা বুঝতে পারলে কি পারলে না? তাহলে একটা পেয়ে গেলাম, নিউক্লিয়াসের কাজ পেয়ে গেলাম। নাম্বার টু কাকে নিয়ে আসো বলো, বলো বলো বলো, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এ বলছে আবার, নিউক্লিয়াসকে চ্যালেঞ্জ করছে, বলছে এই নিউক্লিয়াস, তুমি হয়তো সমস্ত এই কাজগুলো হয়তো করতে পারো, কি কাজ, যে চারিত্রিক গুণাবলীগুলো নিয়ে আসছো, ভালো কথা, কিন্তু তোমার এই সমস্ত কাজের পিছনে একটা শক্তি দরকার। কি দরকার? আর সেই শক্তিটা আমি তোকে দিচ্ছি। কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে সমস্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে যতটা শক্তি লাগে,
কে করছে সরবরাহ? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া বলছে, আকারটা ছুটে গেছে, মাইটোকন্ড্রিয়া বলছে সমস্ত রকম কাজগুলো সম্পন্ন হতে শক্তির সরবরাহ করে। তাহলে সম্পূর্ণ কোষ বিভাজন কালে, মানে কোষ বিভাজনের সময়ে, কালে শক্তির যোগান দেয়। শক্তির যোগান দেয় কে? মাইটোকন্ড্রিয়া। নাম্বার 3 কে বলো? নাম্বার 3 হচ্ছে তোমার গিয়ে রাইবোজোম। বলছে তোর কি কাজ? বলছে দেখ ভাই, তুই যেমন কি করলি, চারিত্রিক গুণাবলীগুলো নিয়ে আসলি, মাইটোকন্ড্রিয়া তুই তো শক্তি দিলি, ঠিক আছে, আর এ বলছে আমি প্রোটিন বানাবো। যতক্ষণ ধরে কোষ বিভাজন ঘটবে, প্রোটিন বানানোর দায়িত্ব শুধুমাত্র আমার। তাহলে প্রোটিন বানানোর দায়িত্ব কার হাতে বলো? রাইবোজোম। তাহলে প্রোটিন সংশ্লেষে, সংশ্লেষ মানে তৈরি, হ্যাঁ, এটা দিয়ে ঘাবড়ে যাবে না আবার। সংশ্লেষ না লিখো বানাতে সাহায্য করে, তবু ঠিক আছে। তাহলে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তোমরা এতটুকু খেয়াল রাখবে যে রাইবোজোমটা একটা পর্দাবিহীন অঙ্গাণু। কি বলো? পর্দাবিহীন অঙ্গাণু। বলছে আমার পর্দা লাগবে না। বলছে কেন? আমি একাই 100, আমি একাই 100, পর্দা লাগবে না। কেন? আমি তো বানাচ্ছি প্রোটিন, বানাচ্ছি প্রোটিন মানে কি? এনার্জি, শক্তি। কারণ প্রোটিনটাই তো কি বলতো আসল বুঝতে, অ্যামাইনো অ্যাসিড। বলছে পর্দা আমার লাগবে না, আমি তো বানাচ্ছি প্রোটিন, পর্দা নিয়ে কি করবো? ঠিক আছে, ভালো কথা। আর নাম্বার লাস্ট কার নাম বলো? সেন্ট্রোজোম। কি বলো? সেন্ট্রোজোম। তোমাদের এই সেন্ট্রোজোম জানতে হলে একটু তোমাদের পেছনে ফিরে যেতে হবে। তোমাদের মনে পড়ছে যে যখন আমি এঁকেছিলাম এরকম একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের যেই জায়গাটাতে জোড়া লেগে আছে দুটো অংশ, তার নাম সেন্ট্রোমিয়ার। আর ওখানে কি ছিল? একটা মুখ্য খাঁজ ছিল। আর সেই মুখ্য খাঁজের অঞ্চলটাতে তোমাদের যদি আমি একটা ছবি এঁকে এখানে দেখাই, তো তোমরা সহজে বুঝতে পারবে যে এইরকম একটা জায়গা ছিল এখানে। এইরকম জায়গাটাতে খুব ভালো করে খেয়াল করো, এইরকম জায়গাতে একটা প্লেট সদৃশ অংশ ছিল, তার নাম ছিল কাইনেটোকোর। আর সেই কাইনেটোকোরের মধ্যে এরকম কি ছিল? অনেকগুলো অনুনালিকা, মাইক্রোটিউবিউল। মনে পড়ছে কি পড়ছে না? এই যে তন্তুগুলো আছে বা নালিকাগুলো আছে, এদের কাজ কি বলেছিলাম? যখন কোষের ভাঙন ঘটবে, তখন দুই সাইড থেকে এরকম করে টানবে সুতো ধরে, আর দিয়ে কি হবে? দুটো আলাদা কি তৈরি হবে? ক্রোমোজোম। তাহলে এই অনুনালিকাকে টানবে কে? এই যে সেন্ট্রোজোম। কথা বুঝলে কি বুঝলে না? স্যার ব্যাপারটা কেমন কি? অ্যাকচুয়ালি সেন্ট্রোজোম আছে না, এই সেন্ট্রোজোমের ভেতরে আবার থাকে কে জানো? সেন্ট্রিওল। খুব ভালো করে বোঝো ব্যাপারটা, অনেক গল্প, সুন্দর গল্প আছে এখানে। এইখানে একটা আছে কে? সেন্ট্রিওল। কি নাম বললাম? আগে লিখে হ্যাঁ ভালো করে, এর নাম, এই যে যেটা কালো অংশটা আছে, তার নাম কি বলো? সেন্ট্রি। তো ওই রাইবোজোম আছে। কই সেন্ট্রিওল কই রে? এই যে এখানে, এই রে, এটার নাম সেন্ট্রিওল রে। সুন্দর ছেলে। দেখো এখানে নাম কি? সেন্ট্রিওল। ঠিক আছে। এই যে সেন্ট্রিওলটা আছে কোথায়? সেন্ট্রোজোমের ভেতরে। এ কি করবে? এটা ভাঙবে। এই যে আছে না গোলটা, ভাঙবে, দুটো হবে সেন্ট্রিওল। বলছি একটা সেন্ট্রিওল চলে যাবে এরকম জায়গায়, আর একটা আসবে এরকম জায়গায়। কোথায়? নিউক্লিয়াসের কাছে। আর দিয়ে কি করবে? এই যে এখানে আসবে সেন্ট্রিওল দুটো, এই সেন্ট্রিওল গুলোর কাজ কি জানো? এক ধরনের তন্তু বানাবে। কি বানাবে? তন্তু। মানে এরকম তন্তু, এরকম যে এরকম, মানে রোয়ার মতো, বুঝলে ব্যাপারটা কি? এইরকম এরকম এরকম। এই যে বানালো, তন্তুগুলো বানালো, এসব কি করবে? ওই তন্তুগুলো গিয়ে অর্ধেকটি গিয়ে এখানে ধরবে, আর অর্ধেকটি এখানে গিয়ে ধরবে। তো যে এরা মনে করে একে ধরেছে, তো এটাকে এখানে করে দেবে, আর এগুলো মনে করে একে ধরেছে, তো এটা ক্রোমোজোমকে এখানে করে দেবে, দিয়ে অর্ধেকটি করে দিল। তো এই মাঝ বরাবর অর্ধেকটি ক্রোমোজোম উপর দিকে, আর অর্ধেকটি নিচের দিকে। তাহলে বলো তো ক্রোমোজোম কি যে করছে? সেপারেশন করছে।
কে করছে? সেন্ট্রোজোম না? কার মাধ্যমে? সেন্ট্রিওলের মাধ্যমে। আর সেন্ট্রিওল কার মাধ্যমে? মানে বেম তন্তু গঠনের মাধ্যমে। এর নাম কি বলো? বেম তন্তু। এর নাম কি? বেম তন্তু গঠনের মাধ্যমে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার বেম তন্তু বানাচ্ছে কে আলটিমেটলি? সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বেম তন্তু বানানো। কার মাধ্যমে? সেন্ট্রিওলের মাধ্যমে। সেন্ট্রিওলটা কার? সেন্ট্রোজোমের। তাহলে কি বলবো? বেম তন্তু গঠনে সাহায্য করে। তাহলে তোমাকে যদি প্রশ্ন বলা হয় যে বেম তন্তু বানাচ্ছে কে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কার মাধ্যমে বানাচ্ছে? সেন্ট্রিওলের মাধ্যমে। সেন্ট্রিওল আছে কটা? একটা, কিন্তু ওকে দুটো খণ্ড ভাঙিয়ে নিচ্ছে। একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। উত্তর মেরুতে যে আছে, উত্তর দিকে সমস্ত ক্রোমোজোম অর্ধেকটি ওদিকে নিয়ে যাচ্ছে এই এখান থেকে টেনে টেনে, আর অর্ধেকটি এ কি করছে? একে টেনে নিচে নিয়ে আসছে আর দুভাগে ভাগ করে দিচ্ছে। কিন্তু এই পুরোটা গল্প শুধুমাত্র প্রাণীদের শরীরে হয়। তাহলে স্যার গাছেরা কি করবে? ও যে খুব দুঃখের কথা, যে কি দুঃখের কথা? গাছেদের শরীরে, মানে উদ্ভিদের শরীরে সেন্ট্রোজোম নেই। তাহলে স্যার উদ্ভিদের যদি সেন্ট্রোজোম না থাকে তাহলে সেন্ট্রিওল নাই। যদি সেন্ট্রিওল নাই তাহলে কোনো রকম বেমতন্তু নাই। যদি বেমতন্তু না থাকে তাহলে স্যার কেমনে স্যার ভাগ করবে স্যার ক্রোমোজোমটাকে? উপায় বলছে, উদ্ভিদের শরীরে সেন্ট্রোজোম নাই তো কি হয়েছে? এর বদলে আছে মাইক্রোটিউবিউল। কি আছে বলো? তাহলে উদ্ভিদের কিন্তু মনে রাখবে, উদ্ভিদের শরীরে কি আছে বলো? মাইক্রো টিউবিউল। তাহলে শোনো মন দিয়ে, সেন্ট্রোজোম যে কাজগুলো করছিল মানুষের শরীরে, মানে বলো কার শরীরে? প্রাণীদের শরীরে, সেম কাজটা, সেম কাজটা সেন্ট্রোজোমের সেম কাজটা উদ্ভিদের ক্ষেত্রে কে করবে? মাইক্রোটিউবিউল। তাহলে বলো, উদ্ভিদের কোষ বিভাজনের সময়ে বেম তন্তু বানাবে কে? মাইক্রোটিউবিউল। কোষের যে মানে সরি, কোষের যে কি এর নাম কি বললা রে? ক্রোমোজোম। ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটাকে ভেঙে দুদিকে নিয়ে যাবে কে উদ্ভিদের ক্ষেত্রে? মাইক্রোটিউবিউল। এর খুবই গুরুত্ব আছে। কথা বুঝলি কি বুঝলে না? তাহলে এই সমস্ত প্রক্রিয়াটা আমাদের হয়ে গেল কি বলো? মাইটোসিস। কথা বুঝলি কি বুঝলে না? আচ্ছা বলে দিচ্ছি, এই যে চারটে কাজ, এটা সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু দেখা যায়। এই সমস্ত কাজগুলো কিন্তু যেটা হচ্ছে মিওসিস, সেখানেও কিন্তু দেখা যাবে। কেন? এই যে শক্তি যোগান দেবে মাইটোকন্ড্রিয়া, চারিত্রিক গুণগুলো নিয়ে যাবে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের ভিতরে যা থাকা ক্রোমাটিন জালিকা, ঠিক আছে? রাইবোজোম কি করবে? প্রোটিন বানাবে। আর সেন্ট্রোজোম কি করবে? ডিমতন্তু বানাবে। তাই তো? ওকে ফাইন, এটা লিখবে কি? লেখার দরকার নাই। আচ্ছা, যেটা হচ্ছে মাইটোসিস, যেটা দেখালাম কেমনি ঘটছে, ছবি দেখায়নি না? দরকার নাই, এটা আমি পরে আঁকবো ভালো করে সুন্দর করে আবার। হ্যাঁ, চলো এঁকেই দিই না হলে। টিউশন পড়া মানে পড়ছি, এর মানে এটা কোনো ফ্যাশন নয়। টিউশন পড়ছি এই জন্যই, স্কুলে হয়তো কোনো কিছু বুঝতে পারলাম না, এতগুলো ছেলে আছে বলে এখানে অল্প সংখ্যক ছেলের মধ্যে ভালো করে বুঝবো, ওই জন্য বিনিময়ে টাকা স্যারকে দিতে হচ্ছে। তো সেজন্য যখন বুঝতেই এসছি তো গল্প কেন করবো? তাই তো? ওকে, বুঝো। তো শোনো, আমি বললাম যে এই যে বললাম মাইটোসিস প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছে, কেমন করে হচ্ছে? তো শোনো মন দিয়ে, মাইটোসিস প্রক্রিয়া যে হচ্ছে, এখানে কিন্তু খেয়াল রাখবে, এটা একটা কি কোষ মনে করো, আর এটা কি নিউক্লিয়াস, আর এর ভেতরে কি আছে? এভাবে জালিকা আছে। এবার যখন এই কোষ যখন ভাঙছে, তো কটা কোষ হবে? দুটো কোষ হবে। এই একটা কোষ, এই একটা কোষ। তাহলে এখানেও হবে একটা নিউক্লিয়াস, এখানে একটা হবে নিউক্লিয়াস। তো এখানেও আসবে কি? এইরকম ক্রোমাটিন জালিকাগুলো, এখানে আসবে ক্রোমাটিন জালিকাগুলো। তাহলে স্যার আপনি যে বলেছিলেন যে ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে পেঁচিয়ে থাকলে সেটা হয়ে যাবে ক্রোমোজোম, এই এরকম এক্স আকৃতি, এই যে এরকম আকৃতি, তো এটা কই দেখতে পাচ্ছি স্যার? এখান থেকে এখানে যে হচ্ছে রূপান্তর, সেই রূপান্তরের সময়টাতেই দেখা যাবে শুধুমাত্র এরকম।
বলো তো। তাই এবার তোমরা বলবে স্যার তাহলে এই যে মাতৃকোষটা অপত্য কোষে রূপান্তর হচ্ছে, হচ্ছে না? এটা হতে যে সময় লাগে 24 ঘন্টা। তো এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ধরে চলে একটা দশা, তার নাম হচ্ছে ইন্টারফেজ। আর বাকি 1 ঘন্টা ধরে চলে 4টা দশা, তার নাম হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলাফেজ। তো এই 4টা দশার মধ্যে তুমি সব জায়গায় দেখতে পাবে না, ইন্টারফেজে তো দেখাই যাবে না। এই যে এরকম আছে দেখতে না, মানে মানে আঁকা বাঁকা আছে না, এইরকম ফিগারটা 23 ঘন্টায় থাকবে। আর বাকি যে 1 ঘন্টা বললাম, সেই 1 ঘন্টার ভেতরে যে 4টা দশা আছে, যাদের নাম কি বললাম, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ আর টেলাফেজ, এই 4টা দশাতে চলবে। এটা 15 মিনিট 15 মিনিট 15 × 60 মিনিট, মানে 1 ঘন্টা। এই 4টা দশার মধ্যে মাত্র একটাই দশা, সেটা হচ্ছে মেটাফেজ দশায় একমাত্র এক্স আকৃতি দেখতে পাবে। বলে এখানে কোথাও আমি দেখো আকৃতিটা দেখাচ্ছি না। তাহলে এইরকম আকার যে হচ্ছে ক্রোমোজোমের, তা কোন দশায়? মেটাফেজ দশায়। তো এগুলো এখন কেন বলছি না, যখন আমি এটা আরো পড়াবো, ডিটেলে পড়াবো, তখন আলোচনা করব যে কেমন দেখতে হয়। ঠিক আছে? তাহলে এই মাতৃকোষটা যখন ভেঙে দুটো কোষে রূপান্তর হচ্ছে, একটা সময় লাগছে প্রায় 24 ঘন্টা। এটার নাম হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। বলে এখানে কটা আছে ক্রোমোজোম ভেতরে? 46টা। এখানে যদি হয় 46টা ক্রোমোজোম, এর কটা হবে? 46টাই হবে। এখানে 46টাই হবে। বলতো এখানে যে ক্রোমোজোম গুলো, সেখানে দুটো ক্রোমাটিডওয়ালা, আর এখানে একটা ক্রোমাটিডওয়ালা। কেন ওকে ভাগ করেছিল কে? ওই যে মাইক্রোটিবিউল গুলো, মাইক্রোটিবিউল গুলো। তো এবার বলো আমাকে, এইটা তাহলে কি ডিপ্লয়েড সেট না হ্যাপ্লয়েড সেট? ডিপ্লয়েড সেট, মানে ডবল আছে। এটা 2n এর মান, এটা কার মান? 2n এর মান। এটা কার মান? 2n এর মান। মনে পড়ছে কি পড়ছে না, যখন বলেছিলাম ক্রোমোজোম ডিপ্লয়েড সেট আর হ্যাপ্লয়েড সেট? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মাইটোসিস। হ্যাঁ, 2n মানে হচ্ছে, n মানে হচ্ছে হ্যাপ্লয়েড সেট, আর 2n মানে হচ্ছে ডিপ্লয়েড সেট, মানে ডবল সেট যাকে বলে। কারণ 23 এর ডবল 46, 23 জোড়া বলেছিলাম না, তাই 46টা। আচ্ছা, এবারে লাস্ট একটা আছে মিওসিস। শোনো, তার একটা কথা তোমাকে আমরা বলবো, তোমরা আমাকে একটা কথা বলো, যে মাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষে যে পেলাম অপত্য কোষগুলো, তাহলে সেই অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সমান না অসমান? সমান। এই জন্য এটার নাম বলি প্রত্যক্ষ, বা কি বলতে পারি, বা বিভাজন বলতে পারি। ঠিক আছে? না বললো, বা এটা বলতে পারি সদৃশ বলতে পারি। কি বলি বলো? সদৃশ বিভাজন। মানে এ দেখতে যেমন, এ দেখতে তেমনি। এখানে আছে 46টা ক্রোমোজোম, এখানেও ক্রোমোজোম 46টা। তো এটার নাম হচ্ছে সদৃশ বিভাজন। তো প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, যে কোন কোষ বিভাজনকে বলা হয় সদৃশ বিভাজন? তো কি বলবে? মাইটোসিস। কেন? মাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষ যে দুটো উৎপন্ন হয়, প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান উৎপন্ন হয়। বলে মাইটোসিস প্রক্রিয়াকে বলা হয় সদৃশ কোষ বিভাজন প্রক্রিয়া। এবার আসবো কি, লাস্ট মিওসিস। এবার হচ্ছে মিওসিস। খুব মন দিয়ে বসো। মিওসিস কোষ বিভাজন কেন লাগে কাজে? প্রজননে। কি বলেছিলাম? প্রজনন মানে কি বলতো? বংশ বিস্তার। তো যে কোনো জীব মাত্রে কি করে? বংশ বিস্তার করে। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য রয়েছে, তারা নিজ গুণ সম্পন্ন, তারা অপত্য সন্তান সৃষ্টির মাধ্যমে নিজেদের যে বৈশিষ্ট্যকে বা নিজেদের যে প্রজাতিকে অক্ষুণ্ণ রাখে। এটার নামই হচ্ছে প্রজনন বা বংশ বিস্তার। এই বংশ বিস্তারে সাহায্য করে কে? মিওসিস। কিন্তু এই প্রক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়। খুব মন দিয়ে বোঝো, এটা দুটো ধাপে সম্পন্ন হয়। কেমন? খুব মন দিয়ে বোঝো। আচ্ছা, আগে বলে দিই এটা কোথায় ঘটে। এটা শুধুমাত্র জনন কোষে ঘটে, শুধুমাত্র জনন কোষে ঘটে। জনন কোষ বললে ভুল হবে, জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে। ঠিক আছে? তো স্যার জনন মাতৃকোষ কারা স্যার? অনেকই হতে পারে। প্রাণীদের ক্ষেত্রে একরকম, উদ্ভিদের ক্ষেত্রে একরকম।
স্যার যদি আমি মানুষের কথা বলি, তা মানুষের ক্ষেত্রে তোমরা বলবে স্যার একটা শুক্রাশয়, শুক্রাশয় হতে পারে। আর এটা এটা যে পুরুষদের ক্ষেত্রে হয়, তাহলে স্ত্রীদের ক্ষেত্রে কি বলো? ডিম্বাশয়। এই দুই জায়গায় যে কোষের যে ভাঙনগুলো ঘটে, শুক্রাশয়ের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো ভাঙন ঘটবে কি ঘটবে না? তো সেই শুক্রাশয়ের ভেতরে যে কোষগুলো আছে, মানে জনন মাতৃকোষগুলো, সেগুলো যখন ভাঙে কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। তো এটা হচ্ছে তাহলে কি মিওসিস প্রক্রিয়া। আর ডিম্বাশয় কি থাকে? ডিম্বক মাতৃকোষগুলো, সেগুলোও ভাঙে, এটা স্ত্রীদের শরীরে। তো সেটা কি বলো? সেটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়। এটা হলো মানুষের ক্ষেত্রে। তাহলে স্যার যদি স্যার উদ্ভিদের কথা বলি, উন্নত উদ্ভিদ, তাহলে সেই উন্নত উদ্ভিদের ক্ষেত্রে তোমরা কিন্তু বলতে পারবে সহজে, কি বলো তো? পরাগরেণু। কি বলো? পরাগরেণু। তাহলে সেই পরাগধানীতে পরাগরেণু উৎপাদনের সময় কি হয়? মিওসিস প্রক্রিয়া। তাহলে পরাগধানীতে পরাগরেণু মাতৃকোষে, ঠিক কি না বলো? তাহলে পরাগধানীতে পরাগরেণু মাতৃকোষে কিন্তু কি ঘটে? মিওসিস প্রক্রিয়া। স্যার এটা কি জিনিস স্যার? বুঝলাম না স্যার। কারণ এটা ক্লাস 8-এ ছিল, 7-এ ছিল, 9-এ ছিল, সব জায়গায় আছে, এখন 10-এও আছে। তো এই যে বলছি পরাগধানী কোথায় থাকে? এটা ফুলের মধ্যে থাকে। ফুলের মধ্যে থাকে চারটা স্তর, মানে একটা হচ্ছে তোমার দলমণ্ডল, বৃতি, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। ওই যে পুং কথার অর্থ হচ্ছে পুরুষ। তো পুরুষের যে অংশগুলো থাকছে ওখানে তোমার পরাগধানী থাকছে, ওখানে পরাগ রেণু উৎপন্ন হয়। আর যেটা হচ্ছে স্ত্রী ফুলের ক্ষেত্রে ওখানে গর্ভকেশর চক্রে গর্ভধানী থাকে, তাই তো? তা সেখানে তাহলে এটা এটা তাহলে কোন ফুলের কথা বললাম? পুরুষ ফুল না স্ত্রী ফুল? পুরুষ ফুলের কথা বলছি। তাই পুরুষ ফুলে পরাগধানীতে পরাগ রেণু তৈরিতে সাহায্য করে কি? মিওসিস প্রক্রিয়া। আর একটা হচ্ছে কি বলো? ডিম্বাণুতে ডিম্বক মাতৃকোষে, তাই তো? তাহলে ডিম্বক উৎপাদন কে করছে? ডিম্বক রেণু মাতৃকোষে। আচ্ছা, এবার কথা বলছে স্যার মাতৃকোষ কথাটা কেন বলছে? যেই কোষটা ভাঙছে তারই নাম মাতৃকোষ। কিন্তু এটার মানে এটা না যে এটা মাতৃফুল না। ফুলটা দেখো, ফুলের যে স্তবকটা ওটা পুং মানে পুরুষ ফুল, কিন্তু পুরুষ ফুলের যে কোষটা ভাঙছে সেটা মাতৃকোষ ভাঙছে। তো আমিও তো একটা পুরুষ, আমারও তো কোষ ভাঙছে। তাহলে এখানে যে কোষটা ভাঙছে তার নাম কি? মাতৃকোষ। কেন? সে তাহলে তো পুরুষ কোষ হওয়া উচিত ছিল না। যে ভাঙে সেই মাতৃকোষ। আমি পুরুষ হতে পারি, কিন্তু আমার যে কোষটা ভাঙছে সেটা মাতৃকোষ। ওই রকম এখানে ফুলটা হচ্ছে কি? পুরুষ ফুল। কেন? পরাগ ধানী বলছে, পরাগ রেণু বলছে, কিন্তু যেটা ভাঙছে সেটা মাতৃকোষ। ঠিক আছে, এটা বোঝা গেল তাহলে। আর যেগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, ওরা তো সরাসরি ভাঙে, এটা কোনো ব্যাপারই নয়, ওদের কোনো মিওসিস দেখাই যায় না। বোঝা গেল? তাহলে এটা আমরা পেয়ে গেলাম কোথায়? স্থান পেয়ে গেলাম। কিভাবে ঘটছে স্যার? চলো একটা যে কোনো আমরা মাতৃকোষ নিচ্ছি। জনন মাতৃকোষ কথাটা হবে জনন মাতৃকোষ। খুব বুঝবে এই জায়গাটা কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা থেকে খুব প্রশ্ন ঘুরিয়ে দেয়। জনন মাতৃকোষ, খুব মন দিয়ে বোঝো। জনন মাতৃকোষ কোথায় আছে? হতে পারে শুক্রাশয়ে, হতে পারে ডিম্বাশয়ে, হতে পারে পরাগরেণু, হতে পারে ডিম্বকরেণু। এ দুটো হচ্ছে কোথায়? উদ্ভিদের ক্ষেত্রে। আর এ দুটো মানুষের ক্ষেত্রে, মানে প্রাণীদের ক্ষেত্রে। তাহলে স্যার জনন মাতৃকোষটা ধরে নিন শুক্রাশয় আছে, তাই এটা হচ্ছে জনন মাতৃকোষ। ঠিক। তাহলে এইখানে কি হবে? এই কোষটার মধ্যে এখানে কি আছে? এটা নিউক্লিয়াস। এ তখন ভেঙে তৈরি হবে দুটো কোষ। বলো দুটো কোষ, তারা কি? অপত্য কোষ। তাহলে এখানে বলো তো এইখানটাতে কতগুলো আছে ক্রোমোজোম? 46টা। এখানে আছে 46টা, মানে কি 2n। এখানে যে হবে উৎপন্ন সেটা কটা ক্রোমোজোম বলো তো? 23টা হয়ে যাবে। কেন? জননে সাহায্য করছে স্যার। জনন মানে কি? অর্ধেক হবে। তাহলে এইখানে হয়ে যাবে কটা? থামরে, এখানে হয়ে যাবে কটা? 23টা না? এর মানে কি এটা এন, তাহলে এটা কটা বলো? 23টা। এর মানে কি এন। এন মানে হ্যাপ্লয়েড আর 2n মানে ডিপ্লয়েড।
এটার ডবল ওই জন্য 2n, এটা ডবল 2n। তাহলে এই যে হলো, তাহলে বলো তো এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেল না? তাই এটার নাম হচ্ছে হ্রাস বিভাজন। তো এটার নাম কি বলো? হ্রাস বিভাজন। হ্রাস কতটি? অর্ধেক স্যার সম্পূর্ণ। কি লিখছি এটা রে? হ্যাঁ, বিভাজন। তাহলে হ্রাস বিভাজন কাকে বলা হয়? মিওসিসকে বলা হয়। এটার নাম কি? মিওসিস প্রক্রিয়া। তাহলে বলো তো এটা কোথায় হলো? শুক্রাশয়ে মনে করো। আর এদিকে আমি যদি এখানে স্ত্রীদের আঁকি ডিম্বাশয়, তো এখানেও ভাঙছে তাহলে দুভাবে। তাহলে এটা যে ধর না ডিম্বাশয় আঁকছি মনে করো, এটা কি ডিম্ব? আচ্ছা এটা বলি, এটা কি বলো তো? জনন মাতৃকোষ না? এটা কি রে বাবা বলো? জনন মাতৃকোষ। আর এটা কি? এটাও জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। তাহলে বলো তোমরা আমাকে, এই কোষটা ছিল কেমন? 2n। তো এটা কেমন হবে? 2n। এটা কার শরীরে? পুরুষের। এটা স্ত্রীদের। এটা স্ত্রী, এটা কি পুরুষ। খুব মন দিয়ে বোঝো। তাহলে এখান থেকে দুটো কোষ ভাঙবে, মানে তৈরি হবে জনন মাতৃকোষ, এর পাবো অপত্য কোষ। তো এখানে পাবো কটা করে বলো? এন কত? 23। এন কত? 23। কথা বুঝলে কি বুঝলে না? এবার যখন এদের মধ্যে যখন মিলন হবে, মানে নিষেক সম্পন্ন হবে, তখন এখান থেকে একটা আর এখান থেকে একটা মিলে এই 23 আর 23 মিলে হয়ে গেল 46। তার নাম হয়ে গেল জাইগোট, মানে ভ্রূণ। ওই ভ্রূণটা এবার কি হবে? বড় হবে আবার। তাহলে বলো তো, এই ধরুন এটার সঙ্গে এটার হলো মিলন, তাহলে এরকম একটা তাহলে কি পূর্ণাঙ্গ কোষ হলো? তাহলে পূর্ণাঙ্গ কোষ পেলাম। তাহলে কটা হলো ক্রোমোজোম? 46টা। মানে এই বাপের 23টা আর মায়ের 23টা। তাহলে বলো, বাপের যে 23টা ক্রোমোজোম গেল আর মায়ের যে 23টা আসলো, তাহলে এটি বাপের বাপের গুণগুলো, এটি মায়ের মায়ের গুণগুলো, দুটো এক জায়গায় এসে বাপ মায়ের একটা মিলিত আসছে গুণ। বলছে এর মুখটা না না থাম, কিছুখানি বাপের মতো কিছুখানি মায়ের মতো লাগছে আমার। বলে কি না? তুই দেখ হাঁটার স্টাইল দেখ বাপের মতো, বলে কি বলে না? আর কথাগুলো বলছে মায়ের মতো, ফটাফট কথা বলছে। তার মানে বাপের গুণগুলো আর মায়ের গুণগুলো অর্ধেকটি অর্ধেকটি করে এসে মিলিত হয়ে একটা নতুন একটা ভিন্ন প্রকৃতির একটা জীব তৈরি হচ্ছে। কার জন্য? মিওসিস প্রক্রিয়ার জন্য। তাহলে বলো তো, যখন এই যে শুনো মন দিয়ে, তা জনন মাতৃকোষটা ভাঙছে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে ক্রোমোজোমটি অর্ধেক হয়ে যাচ্ছে। থামো, এখানে শেষ নয়। বলছে এটা যখন ভেঙে গেল, এটি আবার সংখ্যায় বাড়ছে। এটি সংখ্যা আবার বাড়ছে। যখন বাড়ছে তখন কিন্তু এইখানে হবে কটা বলো? ডবলে যাবে না? এখানে কটা আছে? 23টা। এখানেও হবে 23টা, এখানে হবে 23টা। তাহলে তোমরা আমাকে বলতে পারবে, এই শোনো, সেই বলো আমাকে, এই এই যে কোষটা আছে, এটা কোন কোষ? অপত্য কোষ। এই কোষটা আবার ভাঙছে, যে এই কোষটা যে দুটো কোষ বানিয়েছে, বলতে পারবে কোন প্রক্রিয়া? মিওসিস হবে না মাইটোসিস হবে? মাইটোসিস। সুন্দর ছেলে। কেন স্যার? জনন মাতৃকোষে 23টা আছে আর অপত্যতে কোনটা বলো? 23টাই আছে, সমান আছে না? তো সমান মানে তো মাইটোসিস। তাহলে এইখানে ঘটছে কি বলতো? মাইটোসিস। বলো, এখানে হয়ে গেল 23টা, এখানে হয়ে গেল 23টা। বলো এবার, এটা কোন প্রক্রিয়া হলো? মাইটোসিস। তাহলে এটার নাম হয়ে গেল মাইটোসিস। তাহলে আমাকে তোমরা বলতে পারবে কি, যে মিওসিসের ভেতরে স্যার আবার কি আছে? মাইটোসিস আছে। তাহলে বলো, মিওসিসের মোট কটা ধাপ? দুটো ধাপ। প্রথম ধাপে হ্রাস, আর দ্বিতীয় ধাপে সমান। এখানে এন ছিল, এনই পেয়েছি, তাই সদৃশ না আলাদা? সদৃশ। তাহলে আমাকে বলো, প্রথম ভাগটাতে অর্ধেক আর দ্বিতীয় ভাগে সমান। তাহলে মিওসিসের ভিতরে কটা অংশ? দুটো। প্রথম অংশে হ্রাস, দ্বিতীয় অংশে সমান। প্রথম অংশের নাম মিওসিস, দ্বিতীয় অংশের নাম মাইটোসিস। তাহলে প্রশ্ন হবে এখান থেকে, মিওসিস প্রক্রিয়ায় একটা জনন মাতৃকোষ ভেঙে কতগুলো অপত্য পেলাম? 4টা পেলাম। বুঝতে পারলে কি পারলে না? তাহলে একটা জনন মাতৃকোষ ভেঙে 4টা অপত্য কোষ পাচ্ছে শুধু এবং শুধুমাত্র মিওসিস প্রক্রিয়ায়। মনে থাকবে কি থাকবে না? তাহলে বলো,
হ্রাস বিভাজন কাকে বলে? মিওসিসকে। আর সদৃশ মাইটোসিসকে। তাহলে মিওসিসের মধ্যে দুটোই পেলাম, মিওসিসও পেলাম আবার মাইটোসিস পেলাম।